স্বাগত সবাইকে এনটিভির নতুন আয়োজন সংলাপ প্রতিদিনের অর্থনীতির চাকায় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, নতুন এই অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি এবং নানা চ্যালেঞ্জ ও তার থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করব। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মীর গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মীর নাসির হোসেন। স্বাগত আপনাকে। আমরা একটু প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাইব যে একটি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশে এই মুহূর্তে বিরাজ করছে। তো অন্তর্বর্তী সরকার আসছেন, বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, অর্থ পরিকল্পনা এই জায়গাগুলোতে নতুন গভর্নর এসেছেন বাংলাদেশ ব্যাংকে। তো এখনকার যেই বাস্তবতা এবং এই বাস্তবতায় আপনারা দীর্ঘদিন যাবৎ যারা ব্যবসা করছেন বা ব্যবসায়ী কমিউনিটির নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের চোখে বা আপনার চোখে মানে এই মুহূর্তে মোটা দাগে অর্থনীতির চ্যালেঞ্জ কি দেখছেন? এক কথায় যদি বলি, সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা 5 তারিখে যখন সরকার পতন হলো তখন অনেক ভাঙচুর হয়েছে অনেক জায়গায়। সেটা কিন্তু কোনো কাউকে বাদ বিচার করে নয়। তারপরে যখন গভর্নমেন্ট আসলো 8 বা 9 তারিখে, তারপরে থেকে আস্তে আস্তে দেখলাম আমরা আস্তে আস্তে কলকারখানাগুলি চালু করলাম। তখন আবার নতুন একটা ফেনোমেনা আসলো যে চাঁদা বিভিন্ন নামে। তো আমরা সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে বসলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আপনার সেনাপ্রধানের নিজে সিজিএস, তারপরে 9 যে জিওসি, তো একটা টাস্ক ফোর্স মতো করে আমরা টহলটা বৃদ্ধি করালাম সেটা আর্মি দিয়ে। তারপরে আমরা প্রধান উপদেষ্টার সাথে বসলাম, অর্থ উপদেষ্টার সাথে বসলাম, এবং আমরা কিন্তু বায়ারদের নিয়ে বসছি। কারণ এখানে যে জিনিসটা হয়েছে যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়াতে বিদেশি বায়াররা একটা ইনসিকিউর ফিল করছে এবং তারা চিন্তা করছে যে আসলে এই সমস্যা কাটবে না কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে। সেইভাবে তারা তাদের মার্কেটিং পলিসিটা ডিজাইন করতে চেষ্টা করছে। কারণ যদি তারা মনে করে যে এইটা তারা একটু ইনসিকিউর, তাহলে এই অর্ডারগুলি অন্য জায়গায় চলে যাবে, ইন্ডিয়া চলে যাবে বা ভিয়েতনামে চলে যাবে। তো সে একটা সংকট আমাদের যাচ্ছে এবং রপ্তানি ঋণাত্মক হয়েছে সঙ্গত কারণেই। কারণ সমস্যা কিন্তু এই যে গণবিপ্লবটা হলো তার থেকেই সৃষ্টি হয়নি, আগের থেকেই আমরা লিগ্যাসি নিয়ে আসছি। যেমন গ্যাসের অভাব, বিদ্যুতের অভাব, ডলারের যে বিপরীতে টাকা যে অবমূল্যায়িত হয়েছে সেটা, তারপরে আপনার লিকুইডিটি ইস্যু রয়েছে, তার সাথে হচ্ছে যে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট হঠাৎ করে বেড়ে গেছে। এই সমস্যাগুলি ছিল, তো সেগুলি আমরা টেনে আনছি। এর মধ্যে থেকে আমরা চেষ্টা করছিলাম যে আমরা একটা স্থিতি বজায় রাখতে পারি কিনা। তো একটা মাস তো আমাদের সঙ্গত কারণে সাফার করতে হয়েছে, কারণ একটা দেশের আন্দোলন চলছিল। তো এটা আমরা যে খুব এক্সেপশনের দেখি তা না, এটা আমরা স্বাভাবিকই দেখি, যদিও আমাদের ক্ষতি হয়েছে। কিন্তু পরবর্তীতে এখন একটা দেখা যাচ্ছে যে হঠাৎ করে যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপের একটা দাবি। আমি এক জায়গায় বলছিলাম যে 18 কোটি লোকের মনে হয় যে 90 কোটি দাবি আবার আজকেই সলভ করতে হবে। গভর্নমেন্ট এখন 1 মাস বোধহয় হয়নি, প্রায় 1 মাস। এই 1 মাসের মধ্যে কিন্তু তাদের অনেক কাজ করতে হয়েছে, কারণ একটা পরিবর্তিত পরিস্থিতি, সম্পূর্ণ পরিবর্তিত পরিস্থিতি। সেখানে নতুন নতুন উপদেষ্টা এসছেন, সরকারের বিভিন্ন জায়গায় আগের সরকারের লোক ছিল, সেগুলি আপনার সরিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা তৈরি করা খুব সহজ না। তো আমি বলবো যে আমি ধন্যবাদ জানাই এই অন্তর্বর্তী সরকারকে যে অল্প সময় কিন্তু তারা যথেষ্ট কাজ করেছে। কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলছি, একটু সময় তাদেরকে দিতে হবে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বেশ কিছু স্থানে বিভিন্ন কারখানা আক্রান্ত হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। এই জিনিসগুলো, আপনি বিদেশি ক্রেতাদেরও আস্থার কথা বলছিলেন, বিনিয়োগকারীদেরও একটা আস্থার বিষয় থাকে। এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, সেক্ষেত্রে তো আমাদের কর্মসংস্থান বা বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই অধুনা 2-3 দিন আমরা দেখছি, 3-4 দিন ধরে দেখছি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। কিছু জায়গায় হয়তো সঙ্গত কারণ হয়েছে, অনেকে 1 মাস কাজ হয়নি, বেতন দিতে একটু দেরি হয়েছে। তো সরকার তো সেখানে একটা
প্রণোদনা ব্যবস্থা করেছেন এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসগুলির জন্য। তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একদম অনভিপ্রেত একটা সমস্যার সৃষ্টি হয়েছে, অন্যান্য ইন্ডাস্ট্রিতে সেরে হয়েছে। এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু ওই শিল্পের শ্রমিকরা কিন্তু সম্পৃক্ত নয়। কিছু কিছু জায়গায় শ্রমিকরা সম্পৃক্ত, আবার কিছু কিছু জায়গায় বহিরাগত। তো আমাদের কাছে মনে হচ্ছে যেন সামগ্রিকভাবে এই সরকারকে স্টেবিলাইজ করার জন্য একটা প্রচেষ্টা। আপনি দেখেন শিল্প, রপ্তানি শিল্প, ঔষধ শিল্প বলেন, তারপরে এডুকেশনাল সেক্টরে, হেলথ সেক্টরে, সব জায়গায় একটা অরাজকতা শুরু হয়েছে। এই জায়গাটা আমরা আজকে আজ সকালে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করে এসেছি, আমাদের কনসার্নটা বলে এসেছি যে এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে মেসেজটা রং যাবে। বিদেশি বায়ার যারা, তারা সঙ্গত কারণেই একটা শঙ্কিত হবে, যেটা শ্রীলঙ্কার সিভিল ওয়ারের সময় হয়েছিল, এবং সেটা হয়তো বাংলাদেশ উপকৃত হয়েছে কারণ ওই ইন্ডাস্ট্রিগুলি এখানে রিলোকেট হয়েছে। তো আমরা সেরকম একটা পরিস্থিতি আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। তো সরকারের আন্তরিকতার যথেষ্ট রয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয় করেছেন, এটা আমরা মানে খুব দৃঢ়ভাবে চেষ্টা করছি তড়িৎ ব্যবস্থা করার জন্য। মানে সেক্ষেত্রে কি ধরনের উদ্যোগ যেমন আসতে পারে? একটা হয়েছে কালকে আমাদের যে বিজনেস ডেলিগেশন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছে। কালকে রাত থেকে কিন্তু আপনার যৌথ বাহিনী নেমেছে ইন্ডাস্ট্রি দিয়েতে, মানে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং বিজিপি, আর্মি নেমেছে। কিন্তু যেখানে একটা অসুবিধা হচ্ছে যে পুলিশ কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তার মূল সহায়ক শক্তি, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার রয়েছে এবং তারাই কিন্তু এটি ডিল করতে পারে সবচেয়ে ভালো। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ কিন্তু এখন রিঅর্গানাইজ সেভাবে হয়নি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলেন, আপনার এমনি নর্মাল পুলিশ বলেন, সেই জায়গাটা আমাদের দুর্বলতা রয়েছে। এটা যত তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু একটা স্বস্তিজনক অবস্থায় আসবে। সেনাবাহিনী এগিয়ে এসছে। তো আমরা মনে করি যে ইতিমধ্যে আমরা কিছু ডায়ালগ শুরু করেছি, যেমন যেখানে ধরেন কিছু কিছু জায়গায় তো কিছু শিল্পে কিছু সমস্যা থাকতেই পারে, এটা আবহমান কাল থেকে চলে এসছে, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে, কারণ এটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার রয়েছে। তো সেইটা আমরা বাইলেটারালি চেষ্টা করছি। আর বহিরাগত থেকে যে আক্রমণটা আসছে সেটা প্রতিহত করার জন্য সরকারের কাছে আমরা সাহায্য সহযোগিতা চেয়েছি। সরকার কিন্তু চেষ্টা করছে এই ব্যাপারে। আমরা সন্তুষ্ট, সরকার চেষ্টা করছে। হয়তো একটু সময় লাগছে, সেই জিনিসটা সময় দিতে হবে, কারণ হচ্ছে আমরা তো ধৈর্য হারা হয়ে গেছে একদম সারা দেশে। এখন আমরা যেটা বলেছি, রাজনৈতিক দলগুলির কিন্তু এখন যথেষ্ট মানে দায়িত্ব রয়েছে, কারণ এখন ময়দানে যারা রয়েছে, আগে যারা বিরোধী দল ছিল এখন রয়েছে, তাদের সাপোর্ট রয়েছে বিভিন্ন। তারা যদি এগিয়ে আসে, আমরা সেই অনুরোধটা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি এই মেসেজটা তাদের কাছে দেন যে তারাও যেন প্রতিহত করার চেষ্টা করে। সমঝদার এই জিনিসটা সামগ্রিকভাবে করতে হবে। আমরাও আশা করি যে সবাই আসলে দায়িত্বশীল হবে, তবেই আসলে বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত হবে। একটু ব্যাংকিং সেক্টরে আসতে চাই। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এসেছেন ডক্টর হাসান ইসলাম মঞ্জুর। বেশ কিছু উদ্যোগে আমরা দেখছি দীর্ঘদিনের ব্যাংকিং খাতে অনিয়মের থেকে আসলে কতটা দ্রুত বা কতখানি বের হয়ে আসা সম্ভব হবে সেটা একদমই অনিশ্চিত। বাট আমরা নতুন গভর্নর চেষ্টা করছেন। তো ব্যাংকিং খাতে আসলে আপনারা কি প্রত্যাশা করেন? ব্যাংকিং খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত বছরগুলিতে। শৃঙ্খলার অভাব, দুর্বৃত্তায়ন এবং একত্রিত করা, মানে কনসেন্ট্রেশন করা। আপনি জানেন যে একটা গ্রুপের কাছে 6টা-7টা ব্যাংক, এটা হওয়াতে তারাও বড় ব্যবসায়ী। যে জিনিসটা হয় যে সেখানে তারা নিজেরা ব্যবসা করেছে, অন্য ব্যবসায়ীরা সেখানে অ্যাক্সেস পায়নি। একটা ইসলামী ব্যাংক দেখেন, ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংক। বাংলাদেশের যে শিল্পায়ন হয়েছে, যে উন্নতি হয়েছে, তাদের অবদান অনেক। বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক, তো সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেখানে যেতে পারিনি। তো এখন সরকার যে ব্যবস্থা করেছে, পর্ষদগুলিকে পুনর্গঠিত করেছে এবং ইসলামী ব্যাংক আমি মনে করি যে ঘুরে দাঁড়াবে। এই যে 6-7টা ব্যাংকের যেটা পর্ষদ পরিবর্তন করা হয়েছে বিভিন্ন কারণে, 7টা,
তার মধ্যে কয়েকটা কিন্তু আমার মনে হয় ঘুরে যাবে, কিন্তু কয়েকটা হয়তো টিকতে পারবে না। এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। অতীতে আমরা ভুল পদক্ষেপ নিয়েছি, কারণ যে ব্যাংকটা দুর্বল হয়েছে সরকারি টাকায়, পাবলিকের টাকায় তাদেরকে রিফাইন্যান্স করে তো আমরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে, সরকার পায়নি। এটা বাস্তব নয়। কারণ হচ্ছিল অ্যাকুইজিশন, মার্জার, টেক ওভার, এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। বাংলাদেশেও কিন্তু ব্যাংকিং সেক্টরে একটা দুটো উদাহরণ রয়েছে। তো উইকার ব্যাংক অবভিয়াসলি ঝরে যাবে, সেখানে হয়তো কেউ টেক ওভার করবে, অথবা আলটিমেটলি তাদেরকে রিঅর্গানাইজ হতে হবে বা ডাই আউট করবে। বাংলাদেশে বিসিসিআই ব্যাংক ছিল, সেটা 92 সালে বন্ধ হয়ে গেল। তারপরে সেটা সরকার একটা স্কিমের মাধ্যমে সেই ব্যাংক কিন্তু কার্যক্রম শুরু করে খুব বেশি সময় তাদের লাগেনি, তারা ঘুরে যাচ্ছে। এবং যে ব্যাংকটা বিসিসিআই থেকে উঠে এসে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংকস ইন বাংলাদেশ। তো এখানে যদি বোর্ড ভালো হয়, সবচেয়ে বড় জিনিস হচ্ছিল রেগুলেটরের দায়িত্ব। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব অসীম, কারণ হচ্ছিল তাদের রেগুলেটরের দায়িত্ব পালন করতে হবে, যে পাবলিক মানি ব্যাংকগুলি ডিল করছে। স্পন্সর শেয়ার হোল্ডারদের 30% মতো যেটা সিলিং আছে, হয়তো কোনো জায়গায় বেশি থাকতে পারে, কিন্তু বাকিটা তো পুরো পাবলিক শেয়ার, তাদের তো ইন্টারেস্ট রয়েছে। সেটার মানে সংরক্ষণ করার দায়িত্ব, প্রোটেক্ট করার দায়িত্ব সেন্ট্রাল ব্যাংকের। এখন সেন্ট্রাল ব্যাংকের যে জিনিসটা হয়েছে, এখানে একটা দ্বৈত শাসন সৃষ্টি হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের একটা হস্তক্ষেপ, আবার তারা নিজেদেরকে সেইভাবে সৎসাহিত করতে চায়নি। বা এই যে মানে ফোর্থ জেনারেশনের ব্যাংকগুলোর কথা যখন আমরা বলি, এই ব্যাংকগুলো যখন লাইসেন্স দেওয়া হচ্ছিল তখনও তো অনেক সমালোচনা ছিল, কিন্তু তখনকার সরকারের পক্ষ থেকে রাজনৈতিক সিদ্ধান্তেই ব্যাংকগুলো দেওয়া হচ্ছে এমন একটা ঘোষণাও ছিল, যেটির খেসারতি হয়তো আমরা দেখছি। তো সেক্ষেত্রে মানে আগামী দিনে মানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কেমন আশা করেন আপনারা? বাংলাদেশ ব্যাংকে সম্পূর্ণ স্বশায়িত হতে হবে এবং কম্পিটেন্ট ব্যাংক। আমি আহসান মনসুর সাহেবকে দীর্ঘদিন চিনি, উনি IMF ছিলেন। আমি মনে করি যে তার কাছ থেকে আমরা আশা করতে পারি, কারণ এতদিন ব্যুরোক্রেটিক প্রসেসে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকগুলি চলেছে, এটা সঠিক না। কারণ রাইট ম্যান শুড বি অ্যাট দ্য রাইট প্লেস। কারণ ব্যাংক হচ্ছিল একটা অর্থনীতির চালিকা শক্তি, লাইফ লাইন। সেইটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সামগ্রিক অর্থনীতির উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে। এখন যেটা হচ্ছে, আমরা একটা সংকটের মধ্যে দিয়ে চলছি। এই সংকট থেকে উত্তরণ হতে হলে যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে লিকুইডিটি ক্রাঞ্চ যেটা রয়েছে, সেটা কীভাবে অ্যাড্রেস করা যায়। তারপরে ইনফ্লেশন অ্যারেস্ট করার জন্য যে পদক্ষেপ নিতে হবে, তার মধ্যে ব্যাংকের ইন্টারেস্ট একটা অন্যতম উপাদান বা এটাতে। কিন্তু এটাই সব না। আমি মনে করি যে ব্যাংকের ইন্টারেস্ট যা বেড়েছে এই কয়েক মাসের মধ্যে, 9 থেকে আপনার 13-14 উঠে গেছে, এইটার পরে বোধহয় বিজনেস সেক্টর, প্রাইভেট সেক্টর সাস্টেন করা খুব ডিফিকাল্ট। সেজন্যে যে সংকোচনমূলক যে মুদ্রানীতি, সেটা তো চালু আছে। এবং সেখানে আমি মনে করি যে শুধু ব্যাংক ইন্টারেস্ট রেট নয়, অন্যগুলি দেখতে হবে। যেমন সাপ্লাই চেনের যে দুর্বলতা, যে দুর্বৃত্তায়ন, আপনার পথে পথে চাঁদা, তারপরে বিভিন্ন গোষ্ঠী, সেটা মানে ট্রেড ইউনিয়ন থেকে আরম্ভ করে, ইউনিয়ন থেকে আরম্ভ করে সিন্ডিকেট, পুলিশ, তারপরে সমিতিস অ্যান্ড অল দিস থিংস, এইটা কিন্তু অ্যাড হয়েছে। এটা যদি কমানো যায়, দুর্নীতিটা যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমাদের বহুমাত্রিক সুবিধা। একটা হচ্ছিল ইন্টারেস্ট রেটের উপরে সেরকম চাপ অত পড়বে না, প্রাইভেট সেক্টর প্রয়োজনীয় ইন্টারেস্ট পাবে, মানে লোন পাবে তাদের ব্যবসা চালানোর জন্যে। আর কস্ট অফ ডুইং যখন বিজনেস কমে যাবে, তখন কিন্তু দ্রব্যমূল্য একটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার ধারণা। সেক্ষেত্রে একটা অভিযোগ আছে যে মানে দ্রব্যমূল্য প্রসঙ্গে যেহেতু বললেন, যে কিছু নির্দিষ্ট কোম্পানির হাতে অনেক পণ্যের নিয়ন্ত্রণ চলে যাওয়া, এই অভিযোগটা আমরা এখন প্রায় শুনি। মানে সেইটা থেকে আসলে বের হয়ে যাওয়া, বা সব বড় বড় প্রতিষ্ঠানগুলো একদম ছোট ছোট মুড়িও বিক্রি করছে, চালও প্যাকেটজাত হয়ে বিক্রি করছে। তো এই মুড়ির যেই SME বা ছোট উদ্যোক্তারা, তারা ধ্বংস হয়ে যাচ্ছে, এমন অভিযোগ আছে। মানে এই জায়গাটা আসলে করণীয় কিছু আছে কিনা? এখানে কিছুটা সত্যতা আছে, কিছুটা হয়তো বাস্তব বিবর্জিত আছে। যেমন আপনি কনসেন্ট্রেশন বলছেন, এটা হয়েছে, এটা ফ্রি মার্কেটিং কারণে হতে পারে। তবে এখানে কিছু পৃষ্ঠপোষকতা ছিল
রাজনৈতিক থেকে আরম্ভ করে সরকারি অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করতে হবে। কারণ হলো এটা জনগণের মানে জীবনধারার উপরে এর প্রভাব পড়ে। আগে যেভাবে রেগুলেটরি সিস্টেম নেওয়া হয়েছে, যেভাবে আপনার ফোরকাস্টিং করা হয়েছে, আপনাকে একটা রিসার্চ সেন্টার থাকতে হবে স্ট্রং, যারা প্রেডিক্ট করবে যে কখন আমাদের মাল কখন দরকার। আমরা তো সমস্ত কিছু উৎপন্ন করতে পারি না। আজকে দেখেন একটা পরিবর্তিত পরিস্থিতি, আমরা একটা দেশ থেকে পেঁয়াজ আমদানি করতাম ভারত থেকে, এখন কিন্তু 3-4টা সোর্স থেকে আসছে। এই রিসার্চগুলি করে প্রাইভেট সেক্টরকে সঙ্গে নিয়ে কনফিডেন্সে নিয়ে করতে হবে এবং আপনার জবাবদিহিতা সৃষ্টি করতে হবে। আপনি ফ্রি মার্কেট ইকোনমি মানে সবই ফ্রি না, এখানে কম্পিটিশন লটা ইফেক্টিভলি কাজে লাগাতে হবে। একটা কম্পিটিশন সেল গভর্নমেন্ট করেছে, কিন্তু তার কোনো কার্যকারিতা নেই। কারণ আইনের শাসনটা তো প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যেই ডিস্টর্শনগুলি হচ্ছে, যেটা আপনি বললেন, এগুলি কিন্তু কমে আসবে। তখন মানুষের মনে একটা স্বস্তি আসবে। মানে ওই ব্যাংকিং সেক্টর নিয়ে আমি আরেকটা মানে এই মুহূর্তে এই যে অনেকগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, নতুন পর্ষদ করা হচ্ছে, মানে এক ধরনের গ্রাহকদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা, ব্যবসায়ীরা আসলে তাদের এলসি খোলা থেকে শুরু করে মানে দৈনন্দিন যে কর্মকাণ্ড সেটি আসলে করতে পারছেন কিনা বা কী কী অসুবিধা হচ্ছে? না, এলসির সমস্যাটা এখনও রয়ে গেছে। কারণ এলসি ডিপেন্ড করছে ছিল ইনওয়ার্ড যে ট্রান্সফার, মানে ফরেন কারেন্সি আর্নিং বিভিন্ন ইয়ে। আপনার যদি রপ্তানি ঋণাত্মক হয়, কমে যায়, তখন তো অটোমেটিক্যালি ফরেন কারেন্সির যে ফ্লোটা সেটা কমে যাবে। এবং আমরা অনেকগুলি ফিকটিশাস ফিগারের উপরে, ইনফরমেশনের উপরে চলছিল, যার জন্যে মিসম্যাচটা হয়েছে। যদি আগের থেকে শৃঙ্খলা আনা যেত, সব জায়গায় ট্রান্সপারেন্সি আনা যেত, তাহলে আপনার এই সমস্যা হতো না। আপনি দেখেন রপ্তানির ইপিবির একটা ফিগার, বাংলাদেশ ব্যাংকের একটা, এটা হবে কেন একটা দেশে? ব্যাপারটা ছিল যে এখানে কেন সমন্বয় থাকবে না? এত বিলিয়নস অফ ডলারের ডিফারেন্স কীভাবে হয়? তো এটা তো খুব সুখকর নয়। সেজন্যে মানে সুশাসনের অভাবটা আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যার জন্যে আজকে আমরা সাফার করছি। আমাদের খুব কষ্ট করে কিন্তু ব্যবসা বাণিজ্য চালাতে হচ্ছে। আপনার র মেটেরিয়াল আমদানি, তারপরে ক্যাপিটাল মেশিনারি আমদানি, এগুলো কিন্তু আমরা সঠিকভাবে করতে পারছি না, যার জন্যে প্রোডাকশান ব্যাহত হচ্ছে। প্রোডাকশান ব্যাহত হওয়া মানে আইদার আমার কস্ট বেড়ে আমার প্রফিটেবিলিটি কমে যাচ্ছে, অথবা আমি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছি। এই জিনিসটা হচ্ছে। তো যদি এখন ইতিবাচকের মধ্যে দেখতে পেলাম যে এই মাসে, গত মাসে ভালো মানে প্রবাসী আয় এসছে, রেমিটেন্সটা এসছে। রেমিটেন্সটা যদি একটা সন্তোষজনক পর্যায়ে চলে যায়, ইফ ইট গোজ $25 বিলিয়ন প্লাস, তার থেকে বেশি, তাহলে কিন্তু এই সমস্যাটা কেটে যাবে। এবং আপনার কারেন্সি ওপেন করার পথে কিন্তু সেইভাবে কারেন্সি খুব যে বাড়ছে তা না। আমরা হঠাৎ করে 85 টাকার থেকে 110 টাকায় চলে গেলাম, এখন 117, 18, 19 টাকার মধ্যে রয়েছে। এটা যে জাম্পটা কিন্তু সেভাবে হচ্ছে না, বিকজ এটা ওপেন করে দেওয়া হয়েছে। তো আমি আশা করি যে আরেকটু গভর্নমেন্ট সেটেল করলে, যে নীতিমালাগুলি তারা করছেন এবং যে জবাবদিহিতা সৃষ্টি করার চেষ্টা করছেন, সেটা যদি করেন, তাহলে কিন্তু অর্থনীতিতে ইতিবাচক হয়ে আসবে আর কি। সেটা আমরা আরেকটা টার্ম শুনি যে মানে ইচ্ছাকৃত ঋণ খেলাপি, এটা আমরা গত 5-10 বছর ধরে শুনছি। তো মানে এই যে ইচ্ছাকৃত খেলাপি যারা হয়েছেন, মানে তাদের ব্যাপারে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি থাকবে আসলে আপনাদের? ব্যাংকিং সেক্টরে কোনো রেগুলেটরি ছিল না, সুপারভিশন ছিল না। সেটা ইচ্ছাকৃতভাবে সেন্ট্রাল ব্যাংকের যে দায়িত্ব ছিল পালন করেন। তাহলে আপনারা মানে মিডিয়াতে, আপনাদের মতো মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে দেখি কেউ 50,000 কোটি টাকা এক ব্যাংকেতে নিয়ে গেছে, কেউ 30,000 কোটি টাকা নিয়ে গেছে। এটা কীভাবে হয়? কেননা প্রত্যেক ব্যাংকের ক্রেডিট পলিসির মধ্যে সেন্ট্রাল ব্যাংকের নির্ধারণ করা যে সিঙ্গেল বড়োয়ার একটা লিমিট থাকে, যে তার ক্যাপিটালের সাথে হিসাব করে তার বেশি তো নিতে পারে না। কিন্তু তার থেকে 100 গুণ বেশি বা 50 গুণ বেশি নিল কীভাবে? তাহলে সেন্ট্রাল ব্যাংকের রোলটা কী ছিল? রেগুলেটরি রোলটা কী ছিল? তারা চোখ বুঝে থেকেছে।
তারা এই লুটপাট করেছে, এই টাকাগুলি একটা বৃহৎ অংশ দেশের বাইরে চলে গেছে, আউট অফ সার্কুলেশন হয়ে গেছে। তো এইটা আমার যেটা সরকার ব্যবস্থা করছেন, যে একটা রাইট ডিসিশন নিয়েছে যে তাদের অ্যাসেটটা অ্যাকুমুলেট করে, সে অ্যাসেটটা লিকুইডেট করে যারা গ্রাহক রয়েছে বা যারা ডিপোজিটার রয়েছে তাদেরকে আংশিক হোক বা যতটুকু সম্ভব করা হবে। এবং সরকার আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে চেষ্টা করছেন যে যেগুলি টাকা পাচার হয়ে গেছে সেটা ফেরত আনার চেষ্টা করছে, বাট ইট ইজ নট ইজি। এটা কিন্তু খুব ইজি না। তো মানে সর্বাত্মক চেষ্টা নিয়ে যদি একটা বৃহৎ অংশ মানে আসে বা এর একটা মোটামুটি একটা অংশ আছে, তাও তো অর্থনীতিতে একটা সুবাতাস বইবে। তো আমাদের এখন দেখতে হবে যে সরকার আরও একটু সুগঠিত হোক, তারা রিফর্মসগুলি করুক বিভিন্ন সেক্টরে। এনবিআর রিফর্মস দরকার, বাংলাদেশ ব্যাংকের রিফর্মস দরকার, অন্যান্য যে পোর্ট অ্যাক্টিভিটিস, কাস্টমস ক্লিয়ারেন্স থেকে আরম্ভ করে সমস্ত যেটা সরাসরিভাবে অর্থনীতির উপরে প্রভাব বিস্তার করে, সেগুলি রিফর্মসগুলি করে আইনের শাসনটা যদি প্রতিষ্ঠিত হয়, সুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে মানে এই যে বড় বড় অনিয়মগুলো ব্যাংকিং সেক্টরের কথাই আমরা যেটি আপনি বলছিলেন যে এটি তো দীর্ঘদিন হয়ে আসছিল এবং এটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে একবার, কখনো বিসমিল্লা গ্রুপ, কখনো হলমার্ক, একের পর এক কেলেঙ্কারি আমাদের সামনে চলে এসেছে। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, বিভিন্ন মহলে অনেক আলোচনা হয়েছে, সুশীল সমাজ থেকে অনেক কিছু বলা হয়েছে, অর্থনীতিবিদরা অনেক কথা বলেছেন। কিন্তু তারপরেও এই জিনিসগুলো নিয়ে আমরা খুব বেশি উদ্যোগ খুব একটা দেখিনি। আর এক্ষেত্রে যেহেতু এর সাথেই আসলে ব্যাংকিং সেক্টরের সাথে ইনভেস্টমেন্ট রিলেটেড, কর্মসংস্থান রিলেটেড, তো সুদের হার নিয়ে অনেক কনসার্ন ছিল ব্যবসায়ীদের। কিন্তু এই অনিয়মগুলোর বিরুদ্ধে ব্যবসায়ী যেই ট্রেড বডিগুলো আমাদের দেশে আছে, এফবিসিসি এর কথাই যদি আমরা বলি, মানে সেই জায়গাটায় ব্যবসায়ী সমাজের নেতৃত্বে যারা ছিলেন, মানে তাদের ভূমিকাটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই রিসেন্ট পাস্ট ইয়ারগুলো? কথা বললে হতাশাব্যঞ্জক, কারণ ট্রেড বডিজগুলি কি, আপনি এপেক্স ট্রেড বডি ধরেন, এফবিসিসিআই বা সেক্টরাল যেগুলি রয়েছে বিভিন্ন ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা চেম্বার্স, তাদের টিওরটা কি, টার্মস অফ রেফারেন্স, তারা কী করবে? তাদের করতে হবে বার্গেনিং এজেন্ট হিসাবে কাজ করতে হবে, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করতে হবে, পলিসি ম্যাটারে সরকারকে সহযোগিতা করতে হবে, এবং যদি ভুল পলিসি হয় বা ক্ষতিকারক চায় সেটাকে প্রতিবাদ করতে হবে। এবং এটা প্রতিবাদের জন্য গঠনমূলকভাবে করতে হবে, যাতে সামগ্রিকভাবে মানে সমস্যার সমাধান হয় বা এর উন্নতি ঘটে। কিন্তু এটা হয়নি, কারণ রাজনীতিকরণ হয়েছে। আপনি সমাজের প্রতিটি জায়গায় দেখেন কীভাবে পোলারাইজেশন হয়েছে। আপনি ব্যবসায়ীদের সংগঠন বলেন, আপনি ডাক্তারদের সংগঠন বলেন, সাংবাদিকদের বলেন, শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির যে সমস্ত আপনার কমিটি রয়েছে, এগুলো সব জায়গায় দেখেছেন যে পোলারাইজড হয়ে গেছে। তো এটা যখন হয় তখন আর তার কোনো অস্তিত্ব থাকে না। আর নির্বাচন, জাতীয় নির্বাচন যখন সঠিক হয়নি, তখন তো অন্যান্য নির্বাচন কীভাবে আপনি সঠিক হবে? যদি নির্বাচিত প্রতিনিধি হতো তাহলে তো তাদের জবাবদিহিতে থাকতো, তারা তো তাদের মেম্বারের কাছে জবাবদিহি হতে হতো। কিন্তু মেম্বাররা তো ডিসাইডিং ফ্যাক্টর তখন হয়নি, এর উপরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে, যার জন্যে মানে যে রোলটা ব্যবসায়ী সংগঠন করা দরকার ছিল, প্রয়োজনীয় ছিল, সেটা করেনি। আমলাতন্ত্র নিয়ে অনেক দিন ধরে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ শুনি, মানে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমলাতন্ত্র আসলে এখনকার আমলাতন্ত্রের ভূমিকা কেমন দেখছেন? আসলে এখন তো সবে শুরু হয়েছে, একটা পর্যায়ে এমনভাবে চলে গেছিল যে তারাই যেন দেশ চালাচ্ছে, তারাই যেন সব কিছু বোঝে। প্রাইভেট সেক্টর যেখানে 85% ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, জব ক্রিয়েশন করছে, তাদের কথা শোনার লোক ছিল না। কারণ আমরা জানি কোথায় আমাদের অসুবিধা, ওয়ার শু পিঞ্চেস, আমরা জানি। এটা কিন্তু অন্য আপনি বা অন্যরা জানবেন না। তো সেটা যখন আমরা ভেন্টিলেট করতে চেয়েছি বা সরকার গোচরীভূত করতে, আমরা সেই সহায়তাটা পাইনি। এনবিআরের মতো একটা প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা তাদের কোনো রকম রিপ্রেজেন্টেশন করতে পারেনি দীর্ঘ অনেক দিন। তো এটা তো ঠিক না, আপনি স্টেক হোল্ডারদের
যদি কনফিডেন্সে না নেন, তাদের কথা যদি না শোনেন, তাহলে সমস্যার সমাধান হবে। এইটা এখন আপনার কাস্টমস বলেন, ট্যাক্স ডিপার্টমেন্টে ঐচ্ছিক ক্ষমতার এত অপব্যবহার হয়েছে। ট্যাক্সের নেট না বাড়িয়ে উপর্যুপরি টার্গেট বাড়ানো হয়েছে বাজেটে। সেটা কোথা থেকে এসছে? এটা হলো যারা ট্যাক্স পেয়ার, যারা 40 লক্ষ বা 45 লক্ষ যারা ট্যাক্স রিটার্ন সাবমিট করে, তাদের উপরে উপর্যুপরি কর মানে চাপ পড়েছে। এবং এখানে আমাদের মানে হয়রানিটা বেড়ে গেছে। তো আপনার কস্ট অফ ডুইং বিজনেস তো বেড়ে যায়, হয়রানি যায়। আপনি যদি পোর্টের একটা মাল আপনি 5 দিনে ছাড়াতে পারেন, সেটা যদি আপনার 30 দিন লাগে, এই যে কস্টটা, সে কস্টটা তো দ্রব্যের উপরে এসে পড়ছে, মানে ডোমেস্টিক মার্কেট। আর আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা আমাদের কম্পিটিটিভনেস হারিয়ে ফেলছে। আমরা যে দামে, আমরা তো থিন মার্জিনে ব্যবসা করি। বাংলাদেশ কিন্তু একটা অদ্ভুত জায়গা, এখানে খুব থিন মার্জিনে বিজনেস হয়, স্কেলের উপরে বিজনেস হয়। কিন্তু বিদেশে কিন্তু এই ধরনের মানে মার্জিনে কেউ ব্যবসা করতে চায় না। এখন তার মধ্যে যদি কস্ট অফ ডুইংটা বেশি হয়ে যায়, তখন তো আমাদের অস্তিত্বের সংকট পড়ে যায়। আপনি এনবিআর এর কথা বলছিলেন, এনবিআরই আমরা দেখেছি মতিউরের মতো লোকজনের জন্ম হয়েছে এনবিআরই। তো এটা দেখে কিছুটা আমরা বোঝা যায় যে আসলে এই জায়গাগুলোতে অনিয়মটা কোন পর্যায়ের ছিল। আপনি নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি এই অন্তর্বর্তী সরকার যে সরকারি কর্মচারী যারা, তাদেরকে সম্পদের হিসাব দেওয়া, যেটা আগেও ছিল 5 বছর পর পর দেওয়ার, কিন্তু কেউ দিত না। মানে এটার ব্যাপারে আসলে আপনার মন্তব্য কি? আমাদের এটা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে কোনো এক সময় এটা চেক ব্যাক করলে দেখা যায় যে তার সম্পত্তি বাড়ছে কি বাড়ছে না। কারণ প্রত্যেক বছর যদি দেয় বা একটা সার্টেন ইন্টারভেলে দেয়, তাহলে চেক করতে পারে সরকার। যে জিনিসটা ডিস্টর্ট করেছে দুটোভাবে, একটা হচ্ছিল যে এই অতিরিক্ত ট্যাক্স আদায় করার লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়ে তার বেশি হলে সে তার একটা রিওয়ার্ড পাবে। আপনার 100 টাকা যদি বেশি তুলতে পারে, তাহলে তাদের একটা পার্সেন্টেজ, সেটা তাদের হোয়াইট মানি, বুঝলেন? এইখানে কিন্তু সবচেয়ে বেশি হয়রানির সৃষ্টি হয়েছে। 2 নম্বর হচ্ছিল ক্যাপিটাল মার্কেটে যে দুর্বৃত্তায়ন হয়েছে, আপনার ম্যানিপুলেশন হয়েছে, তার মাধ্যমে কিন্তু অনেকে হোয়াইট মানি করে ফেলেছে এবং সেটা ক্যাপিটাল মার্কেটকে ধ্বংস করে। আজকে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট অত্যন্ত দুর্বল। আপনার একুইটির কোনো জায়গা নেই, আমাকে ডেটের উপরে নির্ভর করতে, ব্যাংকে যে আমার লোন নিতে হয়, কিন্তু আমি একুইটি মার্কেটটা ডেভেলপ করতে পারিনি এই অব্যবস্থাপনার জন্যে, দুর্বৃত্তায়নের জন্যে। এই দুটো কারণে কিন্তু এই মতিউরের মতো লোকজন সৃষ্টি হয়েছে, তারা সুবিধা পেয়েছে। শুধু এক মতিউর না, আপনি খুঁজলে হাজার হাজার মতিউর পাবেন আর কি। তো সেই জিনিসটা তো যদি আমরা রাইট ট্র্যাকে না আনতে পারি, তাহলে আমরা তো সেই সুফলটা পাবো না আর কি। যে এমনি এনবিআরে মানে আপনারা কি ধরনের সংস্কার প্রত্যাশা করেন? আমরা প্রথম কথা হচ্ছিল কি, এটাকে ডিজিটালাইজেশন করতে হবে, সম্পূর্ণ ডিজিটালাইজেশন। এখান থেকে মানুষ একজন পরিবর্তন করে লাভ হবে না, সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, আপনাকে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। কারণ প্রো বিজনেস হতে হবে, কেন ট্যাক্স তারা কালেক্ট করবে, ইট ইজ দ্যাট ডিউটি। আপনি কোন ট্যাক্স আদায় করবেন? সারা পৃথিবীতে ডাইরেক্ট ট্যাক্সের অবদান হচ্ছিল মেইন স্ট্রিম রেভিনিউ। আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সটা ভিএটির মতো ট্যাক্স, সেটা হচ্ছিল পাস অন ট্যাক্স, এটা কনজিউমার ট্যাক্স হয়ে যায়। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স ইনকাম ট্যাক্সে আমরা সেভাবে, যেহেতু আমরা নেটটা বাড়াতে পারছি না, যারা কর দিতে পারে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না, যার জন্যে ট্যাক্স জিডিপি কিন্তু বাংলাদেশে অত্যন্ত নগণ্য, 8% মতো, যেটা লজ্জাজনক। বাংলাদেশের ইকোনমির জন্য আমি মনে করি লজ্জাজনক। নেপালের থেকে আমাদের অনেক কম। আমাদের এই ইকোনমিতে 20% হওয়া উচিত ছিল ট্যাক্স জিডিপি রেশিও। তাতে হতো কি, সরকারের যে ডেফিসিটগুলি রয়েছে, আপনার বাজেটারি ডেফিসিট, সেগুলি কিন্তু পূরণ হয়ে যেত। এবং আপনার অপ্রয়োজনীয় খরচটা যদি আমরা বাদ দিতে পারি বিভিন্ন জায়গার থেকে, এবং যে উন্নয়ন প্রকল্প রয়েছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটাকে যদি আমরা ন্যাশনালাইজ করতে পারি, সেটা প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্তে নয় বা প্রয়োজনীয়তা নয়, অর্থনীতির প্রয়োজনে যা দরকার সেটা যদি করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের অর্থনীতি আরও এগিয়ে যেত।
একটা কালো টাকার সাদা করার সুযোগ যেটি ছিল এই অর্থ বছরে, সেটি তো গতকালকেই আমরা দেখেছি যে প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে। আর এর আগেও অর্থ উপদেষ্টা বেশ কয়েকবার বলেছেন যে মানে আর কেউ যাতে কালো টাকার মালিক না হতে পারে সেরকম একটি ব্যবস্থা তারা করবেন। এই ইনিশিয়েটিভগুলো আসলে কিভাবে দেখেন? আমি মনে করি যে কালো টাকা সাদা করার বিধানটা সম্পূর্ণ অযৌক্তিক ছিল। এইটা কিছুটা ফল দিয়েছিল হয়তো 1/11-এর সময় রেজিমেন্টারি এর সময়, কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। কারণ হচ্ছিল যে একজন গুড ট্যাক্স পেয়ারের প্রতি অবিচার করা হয়। সে সঠিকভাবে ট্যাক্স দিবে, আরেকজন দিবে না, না দিয়ে এক সময় এসে স্বল্প একটা ট্যাক্স দিয়ে সে সাদা করে ফেলে। এটা ইনজাস্টিস, তাই নৈতিকতা বিরোধী। এটা থাকা দরকার ছিল না। সঙ্গত কারণে সরকার এটা বাদ দিয়েছেন, আমি সাধুবাদ জানাই যে এটা আপনার তারা বাদ দিয়ে। কিন্তু যে কথাটা আপনি কালো টাকা তৈরি বন্ধ করে, এই জায়গাটা দেখতে হবে। আপনার অনেকের সাদা টাকা কালো হয়ে যাচ্ছে বিভিন্ন কারণ, সিস্টেমের জন্যে। সে কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি কালো টাকা করতে চান, হয় সিস্টেমের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করতে হবে, প্র্যাগমেটিক করতে হবে। আপনি যদি জমি রেজিস্ট্রির ব্যাপার দেখেন, সেখানে যে মূল্য নির্ধারিত করা হয় তার থেকে বেশি মূল্যে বিক্রি হয়, এই টাকাটা তো তখন ব্ল্যাক মানি হয়ে যায়। এটা লিগাল মানি ব্ল্যাক হয়ে যাচ্ছে, কারণ সে তার জমি নিজের জমি বিক্রি করে। সেই জন্য যেটা করতে হবে, হায়ার ট্যাক্স না রেট না রেখে আপনার লোয়ার ট্যাক্স এবং পুরোটা যাতে তারা বুকসে আনতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে রেভিনিউও বাড়বে এবং এই কালো টাকার জন্মগুলি হবে না আর কি। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আমরা দেখছি যে ইজ অফ ডুইং বিজনেস নিয়ে উনি অনেক কথা বলতেন। আমরা অনেক দূর আগানোর যে একটা কথা শুনতাম। মানে আসলে আপনাদের উপলব্ধি কি? আমরা আসলে এই সাম্প্রতিক বছরগুলোতে ইজ অফ ডুইং বিজনেসে কতটা আসলে এগোতে পেরেছিলাম? আই থিঙ্ক ইট ওয়াজ এ লিপ সার্ভিস। এটা বাস্তবের সাথে কোনো সম্পর্ক ছিল না। ইজ অফ ডুইং বিজনেস হয়নি, বরং স্ট্রিনজেন্ট হয়েছে, ডিফিকাল্ট হয়েছে। কস্ট অফ ডুইং দ্য বিজনেস বেড়ে গেছে বিভিন্নভাবে। উনি যেটা বলেছেন এটা সত্য না, এটা বাস্তবের সাথে এর সম্পর্ক নেই। বা ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আমরা অনেক কথা ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আমরা আজকে না, 80-র দশকের থেকে কথা বলছি। এক সময় আপনার হয়তো মনে আছে কিনা জানা, আপনার একটা ডিপার্টমেন্ট ছিল যেটি বিওআইয়ের পরবর্তী, তা আগে বিডার আগে। তো আপনার সেখানে একটা ওয়ান স্টপ সার্ভিস হয়েছিল। সেটা টোটালি আমরা পরে নাম পরিবর্তন করে দিয়েছিলাম, যেটা ডেড স্টপ সার্ভিস। এখানেও তাই। আপনি যখন বিডাতে যাচ্ছেন, আপনি ইকোনমিক জোনগুলি করছেন, আপনি নীতিমালায় বলছেন যে সমস্ত ফ্যাসিলিটিস সেখানে দেওয়া হবে, বিদ্যুৎ, গ্যাস, পয় নিষ্কাশন, পানি নিষ্কাশন, সমস্ত ব্যবস্থা। কই সেটা তো হয়নি। তাহলে ওয়ান স্টপ সার্ভিসটা কী হলো? আমাকে যদি 17টা ডিপার্টমেন্টের কাছে গিয়ে বিভিন্ন লাইসেন্স, বিভিন্ন পারমিশন নিতে হয়, তাহলে তো কোনো বাস্তবের সাথে কোনো মিল নেই এর। জি, আমাদের হাতে আর সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করছি অর্থনীতি তার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে দ্রুত ভালোর দিকেই যাবে। তো এই আশা নিয়ে আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbt.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।